আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৬-এর বিশ্ব পরিক্রমা পর্ব ২। এখন পড়ছি বিশ্ব পরিক্রমা সমর বিশ্ব। এবার পড়ছি জাপানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট। ২৬ ডিসেম্বর ২০২৫ সালে জাপান সরকার আসন্ন অর্থবছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ বাজেট অনুমোদন দেয়। অনুমোদিত এই বাজেটের মোট পরিমাণ ১২২.৩ ট্রিলিয়ন ইয়েন। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৯ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানি ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই বাজেটে শিল্ড নামের একটি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ১০০.১ বিলিয়ন ইয়েন রাখা হয়, যেখানে ড্রোন ব্যবহার করে সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া আকাশসীমা লঙ্ঘন মোকাবেলায় দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম ড্রোন মূল্যায়নের জন্য ১.১ বিলিয়ন ইয়েন বরাদ্দ রাখা হয়েছে। এখন পড়ছি প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল দ্বীপ। চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করছে, যা পারমাণবিক বিস্ফোরণ সহ সব ধরনের চরম প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারবে। সরকারিভাবে এটিকে ডাকা হয় ডিপ সি অল ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি। দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার, প্রস্থ ৮৫ মিটার এবং প্রধান ডেক থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হবে ৪৫ মিটার। দ্বীপটির ওজন হবে ৭৮,০০০ টন এবং ২০২৮ সাল নাগাদ চালু হবে। দ্বীপটি ৬ থেকে ৯ মিটার উচ্চতার বড় ঢেউ এবং ক্যাটাগরি ১৭ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। এবার পড়ছে ট্রাম্প রণত্রয়ী। ২২ ডিসেম্বর ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নৌবাহিনীর জন্য নতুন শ্রেণীর যুদ্ধজাহাজ বা ব্যাটলশিপ তৈরির নির্দেশ দেন। অত্যন্ত শক্তিশালী অস্ত্রে সজ্জিত এই জাহাজগুলোর নাম রাখা হবে ট্রাম্প ক্লাস, অর্থাৎ তার নিজের নামেই। এটি হলো প্রস্তাবিত গোল্ডেন ফ্লিট প্রকল্পের একটি অংশ, যার মাধ্যমে মার্কিন নৌবাহিনীর ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে যাওয়া হবে। এগুলোতে এখনো পর্যন্ত তৈরি যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় অন্তত ১০০ গুণ শক্তিশালী প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই জাহাজের আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আইওয়া ক্লাস ব্যাটলশিপের থেকেও বড় ও দীর্ঘ হবে। বহরে যুক্ত হবে মনুষ্যচালিত বিশাল সব যুদ্ধজাহাজ, চালকহীন ছোট নৌযান, বড় আকারের ক্ষেপণাস্ত্রবাহী রণতরী এবং ছোট গতির নৌকা। এগুলোতে মোতায়েন করা হবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, রেলগান এবং এমন সব মারণাস্ত্র যা আগে কেউ দেখেনি। এবার পড়ছি বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা। ২৮ ডিসেম্বর ২০২৫ সালে ইসরায়েল প্রথম বিশ্বের লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে। আকাশপথে আসা যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম এই লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোমের আদলে নতুন এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয় আয়রন বিম, BEAM। এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মূলে রয়েছেন এবং ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সুপরিচিত একটি প্রতিষ্ঠান রাফায়েলও এটি প্রতিরক্ষা ব্যবস্থার মূলে রয়েছে। এটি ইসরায়েলের সুপরিচিত আয়রন ডোম এবং ডেভিডস স্লিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশটিকে সুরক্ষা দেবে। ডেভিড স্লিং ও আরও কয়েকটি প্রজন্মের মিসাইল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি হয়। এগুলোর উদ্দেশ্য যে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ব্যবহৃত করা। এবার পড়ছি আরব বিশ্বে পাকিস্তানি অস্ত্র। আরব বিশ্বে অস্ত্র বিক্রি করতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। সৌদি আরব থেকে শুরু করে ইরাক, সুদান, লিবিয়া পর্যন্ত বেশ কিছু দেশের সঙ্গে সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান বিক্রি নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চলছে। প্রতিরক্ষা সমঝোতা করছে যে কোনো দেশের সাথে। পাকিস্তানের এই কৌশলে কেন্দ্রে রয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৫ সালে সৌদি আরবের সাথে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট SMDA নামের একটি চুক্তি। এই চুক্তি করার পর থেকে সৌদি আরব ও ইরাক পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখায়।
এর আগে পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, নাইজেরিয়া আর আজারবাইজান। সুদানের সামরিক বাহিনীর কাছে যুদ্ধবিমান ও অস্ত্র বিক্রি করতে প্রায় $150 কোটি একটি চূড়ান্ত চুক্তি করার পথে রয়েছে পাকিস্তান। সম্প্রতি যুদ্ধবিমান ছাড়াও কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান, নৌবাহিনীর অস্ত্র প্রযুক্তি, ছোট ছোট অস্ত্র। 2025 সালের ডিসেম্বরে লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমানটি বিক্রির $400 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াও এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা করছে পাকিস্তানের সাথে। এখন পড়ছি যুক্তরাষ্ট্রের প্রবেশে ভিসা বন্ড। 21 জানুয়ারি 2026 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর 25টি দেশের নাগরিকের জন্য কঠোর ভিসা বন্ড নীতি কার্যকর করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে B1 ব্যবসায়িক এবং B2 পর্যটন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এবার পড়ছি ভিসা বন্ড। ভিসা বন্ড একটি আর্থিক নিশ্চয়তা বা সিকিউরিটি ডিপোজিট। মূলত যে সকল দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। অনেক বিদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফেরেন না। 2000 সাল থেকে দেখা যায় হাজার হাজার বিদেশি নাগরিক পর্যটন বা ব্যবসা ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও সময়মতো দেশ ছাড়েন না। 2023 অর্থবছরে প্রায় 4 লাখ মানুষ ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে থেকে গেছে। এই সংকট নিরসনে 20 আগস্ট 2025 সাল থেকে 12 মাসের একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু হয়, যা B1 ব্যবসায়িক এবং B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। এবার পড়ছি যাদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের B1 ও B2 ভিসার আবেদনকারীদের ওপর এই বন্ড কার্যকর। কনসুলার অফিসার আবেদনকারীর প্রোফাইল যাচাই করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। বন্ডের পরিমাণ 3টি স্তরে হতে পারে: $5,000, $10,000 অথবা $15,000। এবার পড়ছে বন্ড জমা ও ফেরতের নিয়ম। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পোর্টাল pay.gov এর মাধ্যমে এই অর্থ জমা দিতে হবে। যদি ভ্রমণকারী ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং তার প্রস্থান রেকর্ড করা হয়, তবে এই অর্থ তিনি স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাবেন। ভিসা বন্ড জমা দেওয়ার যাত্রীদের জন্য সকল বিমানবন্দরের সুযোগ নেই। কেবল 3টি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন তারা। সেগুলো হলো জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। এবার পড়ছি বন্ড বাজেয়াপ্ত ও মওকুফের শর্তাবলী। ঢালাওভাবে সবাইকে এই বন্ড দিতে হবে না, তবে মওকুফ বা ছাড় পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। যদি কেউ নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা স্ট্যাটাস পরিবর্তনের জন্য আবেদন করেন বা রাজনৈতিক আশ্রয় চান, তবে তার বন্ডের টাকা বাজেয়াপ্ত করা হবে। কেউ যদি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে বা সরকারি কোনো দাপ্তরিক কাজে ভ্রমণে যান, তবে তিনি বন্ড মওকুফ পেতে পারেন। অত্যন্ত জরুরি মানবিক বা চিকিৎসাজনিত কারণে ভ্রমণে গেলে কনসুলার অফিসার চাইলে বন্ড মওকুফ করতে পারেন। এবার পড়ছে বাংলাদেশে এই বন্ডের প্রভাব। বাংলাদেশ এই তালিকায় যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা বড় ধরনের আর্থিক বাধার মুখে পড়বেন। $15,000 বা 18 লাখের চেয়ে বেশি টাকা জামানত জোগাড় করা মধ্যবিত্ত পর্যটক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক কঠিন। যেহেতু এই টাকা ফেরতযোগ্য, তাই এটি স্থায়ী খরচ নয়। তবে যারা নিয়ম ভেঙে থেকে যাওয়ার পরিকল্পনা করেন তাদের জন্য এটি কঠোর সতর্কবার্তা। বাংলাদেশ সরকার ট্রাম্প প্রশাসনের সাথে এই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জোর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করছে। এবার পড়ছি ভিসা বন্ডের আওতায় যে সকল দেশ। 20 আগস্ট 2025 থেকে 2টি দেশ, মালাবি ও জাম্বিয়া। অক্টোবর 2025 থেকে 4টি দেশ, গাম্বিয়া 11 অক্টোবর,
মৌরিতানিয়া 23 অক্টোবর, সাও টুমে ও প্রিন্সিপে 23 অক্টোবর, তানজানিয়া 23 অক্টোবর। 1 জানুয়ারি 2026 থেকে আরও 7টি দেশ: ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গিনি বিসাউ, নামিবিয়া, তুর্কমেনিস্তান। 21 জানুয়ারি 2026 থেকে আরও 25টি দেশ: বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরুন্ডি, কেপ ভার্দে, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টুঙ্গা, টুভেলু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্র মোট 38টি দেশকে এই ভিসা বন্ডের আওতায় আনে, যা আপডেট 21 জানুয়ারি 2026 সালের। এখন পড়ছি উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ। 15 জানুয়ারি 2026 সালে বিশ্বের বৃহত্তম অনলাইন তথ্য ভান্ডার উইকিপিডিয়া 25 বছর পূর্ণ করে। এখন পড়ছি উইকি। উইকি WIKI হাওয়াইয়ান ভাষার একটি শব্দ। এর অর্থ দ্রুত। 1962 সালে হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে চালু হয় উইকি শাটল নামের একটি বাস পরিষেবা। দ্রুত যাত্রী পরিবহন বোঝাতে এই বাসের নাম দেওয়া হয়। দ্রুত শব্দটিকে বেশি জোর দিতে উইকি শব্দটি 2বার ব্যবহার করা হয়। 25 মার্চ 1995 সালে ওয়ার্ড কানিংহাম নিজের ওয়েবসাইটের জন্য উইকি শব্দটি বেছে নেন এবং নাম দেন উইকি ওয়েব। এটাই পৃথিবীর প্রথম সার্থক উইকি। এরপর উইকি মানে দাঁড়ালো এক ধরনের ওয়েবসাইট যেখানে সাধারণভাবে সবাই সম্পাদনা করতে পারে। এবার পড়ছি উইকিপিডিয়ার সৃষ্টি। 1996 সালে জিমি ওয়েলস, টিম শেল এবং মাইকেল ডেভিস বমিস নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। বমিস কোম্পানির অধীনে 9 মার্চ 2000 সালে তিনি শুরু করেন নোপিডিয়া নামের একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। নোপিডিয়ার জন্য জিমি লেরি স্যাঙ্গারকে এডিটর ইন চিফ হিসেবে নিয়োগ দেন। লেরি ছিলেন দর্শনে পিএইচডি। নোপিডিয়াতে কিছু লিখতে হলে লেখককে একটি নির্দিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হয়, আর একটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ লেখা শুরু করলে সেই বিষয়ে ন্যূনতম 3 জন লেখক থাকতে হয়, আর সেখানে লেখকরা সবাই স্বেচ্ছাসেবী থাকতে হয়। 15 জানুয়ারি 2001 সালে জিমি ওয়েলস এবং লেরি স্যাঙ্গারের সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ার কার্যক্রম শুরু হয়। এই উইকি ওয়েবসাইটের নিবন্ধনই পরে নোপিডিয়ার যাচাই বাছাই ও সংশোধন করে প্রকাশ করা হতো। উইকি আর পিডিয়া এই শব্দের দুটি মিলিত হয়ে উইকিপিডিয়া গঠিত হয়। এখানে পিডিয়া শব্দটি এসেছে মূলত এনসাইক্লোপিডিয়ার পিডিয়া শব্দটি থেকে। এবার পড়ছে বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া। 15 জানুয়ারি 2001 সালে উইকিপিডিয়ার পথ চলা শুরু হয় ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে। বর্তমানে 358টিরও বেশি ভাষায় উইকিপিডিয়ার সংস্করণ রয়েছে, যেখানে 342টি সক্রিয়। প্রতিটি ভাষার সংস্করণের পেছনে রয়েছে আলাদা আলাদা কমিউনিটি। এই কমিউনিটির সদস্যরা নিজেদের ভাষায় নিবন্ধ তৈরি করতে কাজ করেন। প্রতিটি ভাষার কমিউনিটি উইকিপিডিয়ার মূল আদর্শকে বজায় রেখে ইংরেজি উইকিপিডিয়াকে অনুসরণ করে নিজেদের প্রয়োজন অনুসারে নীতিমালা তৈরি করে। এবার পড়ছি বাংলায় উইকিপিডিয়া। বাংলা উইকিপিডিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন বিশ্বকোষের বাংলা সংস্করণ। 2002 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপারগণ উইকিপিডিয়া সমূহের জন্য ভাষা কোড ভিত্তিক সাবডোমেন তৈরির কাজ শুরু করেন। 9 ডিসেম্বর 2003 সালে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পিএইচডির বাংলাদেশি শিক্ষার্থী শাহ আসাদুজ্জামান প্রথম বাংলা উইকিপিডিয়া তৈরি অনুরোধ করে জিমি ওয়েলসের কাছে একটি ইমেইল প্রেরণ করেন, যার পরিপ্রেক্ষিতে একই বছর 26 ডিসেম্বর ডেভেলপারগণ পরীক্ষামূলকভাবে হোম পেজ নামে একটি পাতা তৈরি করেন। 27 জানুয়ারি 2004 সালে আনুষ্ঠানিকভাবে বাংলা উইকিপিডিয়া যাত্রা শুরু হয়। এরপর 24 মে 2004 সালে প্রথম লিখিত নিবন্ধ বাংলা ভাষা
তৈরি করা হয়। অর্থাৎ প্রথম ওয়েবসাইটের নিবন্ধ হলো বাংলা ভাষা, যা 24 মে 2004 সালে আপলোড করা হয়। 2010 সালে মোবাইল ফোনের জন্য বাংলা উইকিপিডিয়া মোবাইল সংস্করণ চালু করা হয়, যেখানে বাংলা, সাঁওতালি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই 3 ভাষায় উইকিপিডিয়া রয়েছে বাংলাদেশের জন্য। এবার পড়ছি উইকিমিডিয়া। উইকিপিডিয়ার সাহায্যে লিখিত জ্ঞানের পাশাপাশি ছবি, অডিও বা ভিডিও থেকেও জ্ঞান অর্জন করা যায়। সেই ধারণা থেকে জন্ম নেয় উইকিমিডিয়া কমন্স, উইকিডাটা, উইকিভয়েস এবং স্পেসিসের মতো উইকিপিডিয়ার অনেকগুলো প্রকল্প। এগুলোকে বলা হয় সহ-প্রকল্প। এছাড়াও রয়েছে উইকিকোড, উইকিবুকস, উইকিনিউজ, উইকিসোর্স, উইকিভার্সিটি, উইকিশনারি, মিডিয়া উইকি, মেটা উইকি। 20 জুন 2003 সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এটি আন্তর্জাতিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। এবার পড়ছি এট এ গ্লান্স। জিমি ওয়েল, জন্ম 8 আগস্ট 1966 সালে। উইকিপিডিয়া এর ধরন অনলাইন বিশ্বকোষ। চালুর তারিখ 15 জানুয়ারি 2001। প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও ল্যারি স্যাঙ্গার। মালিক উইকিমিডিয়া ফাউন্ডেশন। সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ব্যবহারকারী 12.6 কোটি। সক্রিয় ভাষা 342টি। প্রোগ্রামিং ভাষা পার্সোনাল হোম পেজ। ওয়েবসাইট wikipedia.org। আজ এই পর্যন্তই বিশ্ব পরিক্রমা পর্ব 2। বিশ্ব পরিক্রমা পর্ব 3 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।